ওইখানে দেখি একটা আপনার মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এবং সেখানে বসে আছে অত্যন্ত ক্লিন শেপ একজন ভদ্রলোক, হোয়াইট শার্ট পরা, আর ওর সাথে দুজন আছেন। দেখে আমি চিনে ফেললাম বোধহয় সিরাজ ভাই। আমি একটু এগিয়ে গিয়ে বললাম যে সিরাজ ভাই, তো বলছে হ্যাঁ তুমি তো আলমগীর না, ওনার মনে আছে ওই একদিনে দেখায়। তো আমাকে, আমি তো সাথে সাথে তার সাথে কথা বললাম, ওই ভূত হলাম আবারও। তখন আমরা জানি যে উনি কি ভূমিকা পালন করেছেন, কারণ আমরা যুদ্ধে আছি, ওনারা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে তার সঙ্গে আমার পরিচয়। আর সব শেষে, এটা আমার একটা দুঃখেরও কথা ব্যক্তিগতভাবে, উনি যখন একবার মৃত্যুশয্যায়, সেই সময় আমি জানি না কেন উনি তার একজন শহীদকে দিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজটা ছিল যে আমি যেন তার সঙ্গে একটু দেখা করি। আমি যখন এরকম একটা প্রস্তুতি নিয়েছি, ঠিক আমি সময় খবর পেলাম তিনি আর নেই, চলে গেছে। যে কারণে আমি তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। এই মানুষটিকে ব্যক্তিগত ভাবে তার পরিচয় দিলে তো একেবারে চরম অন্যায় করা হবে। এই মানুষটি, এই নেতা, নিঃসন্দেহে এখানে যারা আছেন, আমাদের বক্তা সবাই বলেছেন যে মুক্তি সংগ্রামের যে চালিকা শক্তি হিসাবে তিনি কাজ করেছেন। আমাদের স্বাধীনতার সংগ্রামের মূল জায়গা থেকে তিনি তার অবস্থান থেকে, তার সংগঠন থেকে, তার দলকে দিয়ে কাজ করেছেন। আমরা ভিন্ন রাজনীতি করেছি, তিনি ভিন্ন রাজনীতি করেছেন, কিন্তু ইনার যে অবদান, সেই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না। এবং যারা এটাকে অস্বীকার করতে চায়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। এই বিষয়ে আমি খুব বেশি কথা বলার যোগ্য মানুষ নই। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিখ্যাত লড়াই হচ্ছে। এখানে একটি দল, তার একজন ব্যক্তি, একটি দল ছাড়া আর কোনো কিছুই কোনো অবদান আছে সেখানে স্বীকারই করতে চায়। এবং সেই জন্য তারা বাংলাদেশের অতীতের বহু আগে থেকে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে, মুক্তির জন্য কাজ করেছে, তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে। অস্বীকার করে না, তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে। আমি মান্নার সাহেবের পাশে বসেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে সিরাজুল সাহেব খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাণী দেওয়া হয়েছিল? উনি বললেন যে না, দেওয়া হয়নি। আপনারা ভাবুন যে কত বড় অকৃতজ্ঞ হলে একটি দল, যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন, তাকে তারা স্মরণ পর্যন্ত করেনি তার মৃত্যুর পরে। এটা শুধু তার বেলায় না, সকলের বেলা দিয়ে যার প্রযোজ্য। আজকে সেই একই কারণেই জিয়াউর রহমানকেও তারা সহ্য করতে পারে না। আমি আমার যেটা কথা মনে করি যে প্রত্যেককেই এতদিন পরে, 53 বছর পরে, প্রত্যেকেই যারা অবদান রেখেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণভাবে অকৃতজ্ঞতা ছাড়া কিছু নয়। আজকে যারা আয়োজন করেছেন, রব্বাইয়ের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, রাজনৈতিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আমার সবচেয়ে ভালো লাগে যে আমি দেখি তিনি কখনোই হেরে যাওয়ার কথা বলেন না, তিনি কখনোই পরাজিত হওয়ার কথা বলেন না, এবং তিনি সত্যিকার অর্থে এই জাতির মুক্তির জন্য তিনি চিন্তা করেন, ভাবেন, সে কারণে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আজকে এখানে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চায় এই ভয়াবহ অবস্থা থেকে, এবং এই মুক্তি চায় বলেই আজকে আমরা একসাথে কাজ করছি। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে উপস্থিত হয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। 1971 সালে এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন। আপনাদের কোনো স্বপ্নই বাস্তবায়িত হয়তো দূরে থাক, এবং সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে সিরাজুল আলম খানকে আবার নতুন করে মনে করা দরকার যে অসাধারণ সাংগঠনিক শক্তি, তার সেই তাত্ত্বিক দার্শনিক যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে
এবং সংগ্রামী করে স্বাধীন হতে তিনি সাহায্য করেছিলেন। আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাতা করে পড়েছি যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করা তো দূরে থাক, মানুষকে তারা শোষণ করছে, নিগৃহীত করছে, নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনারা বক্তব্য বাড়াবো না, সবাই অত্যন্ত ক্লান্ত।